সো বেসিক্যালি আইএলটিএস এর টোটাল 4টা মডিউল থাকে: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো মোটামুটি সবগুলাই 9 ব্যান্ডের উপরেই কাউন্ট করে। লিসনিং এ টোটাল 40টা কোয়েশ্চেন থাকে, রিডিং এ টোটাল 40টা কোয়েশ্চেন থাকে, রাইটিং এ টোটাল 2টা টাস্ক থাকে, অ্যান্ড স্পিকিং এ টোটাল 3টা টাস্ক থাকে কাইন্ড অফ। তো লিসনিং এর ক্ষেত্রে যেটা হয়, আপনার 40টা কোয়েশ্চেন থেকে 4টা সেকশনে ভাগ করা থাকে। যেমন আমি এখানেই জাস্ট একটু দেখাই দিই ক্যামব্রিজ বুক থেকেই, আপনাদের তো একটা আইডিয়া হয়ে যাবে। লিসনিং টেস্টটা হয় কাইন্ড অফ এরকম যে আপনাকে প্রথমে 4টা পার্ট থাকে, 40টা কোয়েশ্চেন থাকে, প্রতিটা পার্টে 10টা করে কোয়েশ্চেন। ফার্স্ট পার্টে ইউজুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই থাকে, অ্যান্ড এটা সব থেকে ইজিয়েস্ট পার্ট, এখানে 10টায় ঠিক করা যায়। দেন সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট, এই দুইটাতেই সব থেকে বেশি ভ্যারিয়েশন আসে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাঝে মাঝে থাকে, অত বেশি থাকে না। এখানে মেইনলি থাকে হচ্ছে এগুলার মতো যে এমসিকিউ যেগুলো বলে, এমসিকিউ থাকে, দেন ম্যাপস থাকে, দেন এরকম বক্স থাকে। সো পার্ট 2 অ্যান্ড পার্ট 3টায় আমার কাছে মনে হয় যে পার্ট 2 অ্যান্ড পার্ট 3 সব থেকে কঠিন লিসনিং এর মধ্যে, অ্যান্ড পার্ট 3তেও কাইন্ড অফ এমসিকিউ থাকে অ্যান্ড বক্সই থাকে, মাঝে মাঝে ম্যাপ থাকতে পারে, অ্যান্ড দিস কাইন্ডস অফ কোয়েশ্চেন ইউজুয়ালি আসে, এর বাইরে থাকে না। টোটাল 3 বা 4 ধরনের প্রশ্ন থাকে। আর এরপরে সেকশন 4-এ আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ দ্য ইজিয়েস্ট পার্ট অফ আইএলটিএস আই বিলিভ। অ্যান্ড এই 20টার মধ্যে মোটামুটি 20টাই ঠিক করা যায় পার্ট 1 আর পার্ট 4 এর মধ্যে, অ্যান্ড মাঝখানের গুলাই আর কি মেইনলি শেখা লাগে আমার মতে। সেকশন 4টা একটু কঠিন হয়, বাট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলা বুঝলে বা জানলে সেকশন 4 সলভ করা খুবই সহজ। দেন আসে রিডিং এর পার্ট। রিডিং টোটাল 40টা প্রশ্ন থাকে, 3 ভাগে বিভক্ত। তো রিডিং এর ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে জিটি অ্যান্ড একাডেমিক টেস্টের মধ্যে। যেমন জেনারেল টেস্টের ক্ষেত্রে রিডিং এ প্রশ্ন কম্পারেটিভলি অনেক ইজি হয়। জেনারেল টেস্টে টোটাল 5টা প্যারাগ্রাফ থাকে বা 5টা প্যাসেজ থাকে, অ্যান্ড ওই 5টা প্যাসেজের উপরেই ভাগ করা থাকে প্রশ্নগুলো 40টা। অ্যান্ড জেনারেল টেস্ট ইউজুয়ালি অনেক ইজি হয় একাডেমিকের থেকে, যদিও মার্কিং ক্রাইটেরিয়াটা জেনারেলের ক্ষেত্রে একটু আলাদা না, অনেক আলাদা আসলে। যেমন একাডেমিক টেস্টের ক্ষেত্রে মোটামুটি 30টা ঠিক করলেই 7 হয়, সেখানে জেনারেলে 30টা ঠিক করলে 6 হয়। তো মার্কিং এর ক্ষেত্রে একটা ভালো ডিফারেন্স আছে, বাট কোয়েশ্চেন ইজি হয় কম্পারেটিভলি। অ্যান্ড একাডেমিক টেস্টের ক্ষেত্রে 3টা প্যাসেজ থাকে, যেহেতু একাডেমিক নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে প্যাসেজে 13টা প্রশ্ন থাকে, অ্যান্ড প্যাসেজ 1 ইউজুয়ালি সব থেকে ইজি হয়। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, অ্যান্ড ট্রু ফলস নট গিভেন থাকে মোস্ট অফ দ্য কেসেস। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে সব থেকে ইজিয়েস্ট পার্ট হচ্ছে এই দুইটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড ট্রু ফলস নট গিভেন। অ্যান্ড একটা জিনিস আমি যতটুকু অ্যানালাইসিস করে বের করছি, যে মোটামুটি বলা যায় প্রশ্ন খুব কঠিন না হইলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড ট্রু ফলস নট গিভেন মিলায় টোটাল 20টা প্রশ্ন অ্যাটলিস্ট থাকে, টোটাল 20 মার্কস থাকে অ্যাটলিস্ট। তা আমি এই জন্য সবসময় সবাইকে বলি যে ভাই তুমি আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড ট্রু ফলস নট গিভেনে ভালো হও, তোমার স্কোর এমনিই ভালো চলে আসবে। কারণ তুমি যদি ওই 20-এর মধ্যে 17-18 উঠাইতে পারো, বাকি 20-এর মধ্যে আন্দাজে মারলেও 10টা হয়ে যাওয়ার কথা। তাও আমার 27, 6.5। সো আমার প্রথম কথা হচ্ছে ইজি জিনিসগুলো যেন আমরা ভালো করে করতে পারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড ট্রু ফলস নট গিভেন। তো আমি আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে কথা বলবো না, আমি একটু অ্যাডভান্স টপিকেই যাইতে যাচ্ছি। দেন সেকশন 2-তে কাইন্ড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স আসে, কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কখনো থাকে না, যেমন এটাতে আছে। এমসিকিউ থাকতে পারে, লিস্ট অফ হেডিংস থাকতে পারে, প্যারাগ্রাফ ম্যাচিং থাকতে পারে, নেম ম্যাচিং থাকতে পারে, এরকম অনেক ধরনের ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স আসে। তো রিডিং কিন্তু কম্পারেটিভলি সব থেকে কঠিন আমাদের বাঙালিদের কাছে মনে হয়, কারণ আমরা রিডিংটারে খুবই ভয় পাই। অ্যান্ড এরপর রাইটিং, সেকশন 2 অ্যান্ড সেকশন 3-তে কাইন্ড অফ কোয়েশ্চেন শাফল হইতে থাকে, কোনোটাতে এমসিকিউ আসে, কোনোটাতে আসে না, কোনোটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কোনোটাতে থাকে না, এভাবে শাফল হইতে থাকে, বাট কোয়াইট সিমিলার। বাট সেকশন 3টা একটু হার্ড লেভেলে যায়। অ্যান্ড দেন রাইটিং টাস্ক 2টা আছে, রাইটিং টাস্ক 1 অ্যান্ড রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 1-এ মোটামুটি 150 ওয়ার্ডের উপরে লিখতে হয়, অ্যান্ড রাইটিং টাস্ক 2-তে মোটামুটি 250 ওয়ার্ড মিনিমাম লিখতে হয়। অ্যান্ড রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে আপনাকে জাস্ট এরকম একটা কোনো একটা গ্রাফ দিতে পারে অথবা কোনো একটা ম্যাপ দিতে পারে, দিয়ে আপনাকে বলবে যে ম্যাপটা আসলে কি বুঝাইতে চাইছে বা ম্যাপটা কি এক্সপ্রেস করতেছে, আপনি সেটা আমাকে বুঝায় বলেন বা লিখে দেন, কাইন্ড অফ এরকম।
অ্যান্ড রাইটিং টাস্ক 2-তে সচরাচর বিভিন্ন অপিনিয়ন চাইতে পারে আপনার কাছে, যে আপনার কি মনে হয় যে ভাত খাওয়া ভালো, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। বা বলতে পারে যে বাংলাদেশের মানুষ ভাত খায়, আয়ারল্যান্ডের মানুষ আলু খায়, ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, কারা ভালো খায় বেশি। তো এই টাইপের প্রশ্ন রাইটিং টাস্ক 2-তে আপনার কাছে প্রশ্ন করতে পারে, যে আপনি আপনার নিজের অপিনিয়ন দেন, বা কোনটা ভালো কোনটা খারাপ, কাইন্ড অফ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। রাইটিং টাস্কে স্কোর উঠানো আমার মতে সব থেকে টাফেস্ট ওয়ার্ড। রিডিং কঠিন, বাট রাইটিং টাস্কে স্কোর উঠানো কঠিন। যেমন রাইটিং টাস্ক আপনি যদি খুবই এক্সট্রাঅর্ডিনারি লিখেন, আপনি সেক্ষেত্রে 7, 7.5, আমি আমার লাইফে হয়তো 2 কি 3 জনকে 8 পাইতে দেখছি, তার বেশি আমি 7.5ও খুব কম দেখছি, সবাই দেখি 6, 6.5, 7 সর্বোচ্চ। তো এই জন্য রাইটিং এ সবসময় মিনিমাম স্কোর ধরে রাখতে হয়, আমি পার্সোনালি ধরে রাখতাম মিনিমাম স্কোর। অ্যান্ড লেটার দ্যাট ইজ স্পিকিং। স্পিকিং এ টোটাল 3টা পার্ট থাকে, সেকশন 1, সেকশন 2 এন্ড সেকশন 3। পার্ট 1-এ আপনার হচ্ছে বেসিক কোয়েশ্চেন্স করে, এইটা মোটামুটি মার্কার থেকে দেখলেই কমন চলে আসে, ম্যাক্সিমামই কমন চলে আসে। অ্যান্ড সব থেকে আমরা যেটাতে সাফার করি সেটা হচ্ছে কিউ কার্ড পোর্শন, যে আপনাকে একটা কিউ কার্ড দিবে, এরকম একটা টপিক দিবে, দিয়ে 1 মিনিট সময় দিবে চিন্তা করার জন্য, দেন আপনাকে টানা 2 মিনিট কথা বলতে হবে ওই স্পেসিফিক টপিকের উপর। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম স্পিকিং এর ক্ষেত্রে এই যে কিউ কার্ডটাতে ভয় পাই, যে একটানা 2 মিনিট আমি কি বলবো। তো কিউ কার্ডের ক্ষেত্রে আসলে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, আজকে আসলে এত ডিটেলসে কথা বলতে পারবো না, হয়তো সময় পাবো না। অ্যান্ড পার্ট 3-তে হচ্ছে জাস্ট আপনাকে যেই পার্ট 2 নিয়ে যে কথাবার্তা গুলো হয়েছে তার উপরে আপনাকে ফার্দার কোয়েশ্চেন করবে। অ্যান্ড পার্ট 3 আমার কাছে যদি পার্সোনালি প্রশ্ন করা হয়, আমি বলবো পার্ট 3 ইজ মাচ হার্ডার দেন পার্ট 2। পার্ট 3-তে কোয়েশ্চেনকে এক্সটেন্ড করে অ্যান্সার দিতে হয়, তো আমার কাছে এইটাই বেশি প্যারা লাগে পার্ট 2 এর থেকে, কারণ 2 মিনিট কথা বলা যায় একটা না, যদি কোনো স্টোরি মাথার মধ্যে থাকে। তো দিস ইজ আইএলটিএস। অ্যান্ড মোটামুটি সবার মাথায় রাখা উচিত যে যদি ওভারঅল 6.5 অ্যান্ড নো ব্যান্ড লেস দ্যান 6 থাকে, মোটামুটি 70 to 80% ভার্সিটি, ইভেন 90% ভার্সিটিতে অ্যাপ্লিকেশন পসিবল, কভার হয়ে যায় রিকোয়ারমেন্ট। এন্ড যদি বেশি স্কোর হয় তাহলে একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি 6.5 থেকে 7 পান, নো ব্যান্ড লেস দেন 6 বা 6.5 রাখেন, দ্যাটস এনাফ। তো আমি সবসময় এরকম মানে মিনিমালিস্টিক প্ল্যানে চলি। আমার কথা যদি আমি বলি, আমি পরীক্ষাও দিতে গেছিলাম 7-এর প্ল্যান করে, আমার রিডিং অ্যান্ড লিসনিং খুবই স্ট্রং ছিল, তো আমি এই দুইটাতে ধরছিলাম 8-7 করে, যে লিসনিং এ অ্যাটলিস্ট 8 ধরতে হবে, রিডিং এ অ্যাটলিস্ট 7 ধরতে হবে, বাকি দুইটা 6-6, আমার ওভারঅল 7। আমার প্ল্যান ছিল এইটা। আপনি আপনার প্রিপারেশন নিয়ে যাবেন, আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে আপনি এমনি আপনার স্কোর উঠাই ফেলতে পারবেন, এটা নিয়ে প্যারা না। সো আইএলটিএস বেসিক নিয়ে কিছু কথা বললাম, লেটস জাম্প ইনটু দ্য রিডিং সেকশন। সো আমি এই রিডিং পোর্শনটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, অ্যান্ড আমি এইটা মেইনলি চুজ করছি একটা কারণে, যে আপনাদেরকে একটা অ্যাপ্রোচ বোঝানোর জন্য রিডিংটাকে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে হয়। সো যেমন এই প্যাসেজটার কথা যদি আমি বলি, এই প্যাসেজটাতে আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, যে এইটার সাথে কোন প্যারাগ্রাফটা ম্যাচ করবে। এখানে দেখেন, এখানে টোটাল প্যারাগ্রাফ আছে এইচ পর্যন্ত, মানে টোটাল 8টা প্যারাগ্রাফ আছে। তো এখানে আমার প্রশ্ন দেওয়া আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা প্রশ্ন দেওয়া আছে 8টা প্যারাগ্রাফের সাথে, আমাকে ম্যাচ করাইতে হবে। দেন এখানে আছে হচ্ছে আমার এমসিকিউ, এন্ড এখানে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তো যদি আপনার কখনো এরকম প্রশ্ন আসে, আপনি কোন অ্যাপ্রোচে রিডিংটা সলভ করবেন, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যেটা প্ল্যান করি বা আমি যেটা চিন্তা করি, যে আমি সবার আগে যেটা আমার একদম ধরা মার্ক, যে আমি এই মার্কটা আমি পাবই, এরকম জিনিসগুলোকে আমি আগে অ্যান্সার করার চেষ্টা করি সবসময়। মানে আমি যদি এই প্যাসেজটা সলভ করি, আমি এখানে দেখতেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, সো আমি সবার আগে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সলভ করবো, কারণ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমার জন্য সব থেকে সহজ। আমার কাছে মনে হয় যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর থেকে সহজ কোনো কিছু নাই। সো আমি এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তাহলে সলভ করতে শুরু করি। তো এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমি কিভাবে পাবো? প্রথমে দেখেন, প্রশ্নটা হচ্ছে শেষে 23 থেকে 26, মানে প্যাসেজের একদম শেষ পোর্শন। সো আমার প্রশ্নটা ইদার প্যাসেজের শেষ, মানে মোস্ট প্রবাবলি প্যাসেজের শেষ পোর্শন থেকেই আসবে। সেকেন্ড যে জিনিসটা আমি ফলো করব সেটা হচ্ছে কিওয়ার্ড। এখন এখানে আমি একটা স্ট্রং কিওয়ার্ড দেখছি, আরএসপিও, যেটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নাই বলা যায়। দেন রেফ্রিজারেটর, ফ্রিজিং টাইপের একটা কথাবার্তা আছে, সো ফ্রিজ, রেফ্রিজারেটর, এরকম কথাবার্তা যদি থাকে। অ্যান্ড
পাম অয়েল নিয়ে তো আমার কথাবার্তা চলতেছে, বাস আমি এই দুইটা। ওকে, এখানে আর একজনের নাম আছে এলউড, এখানে দেখেন একটা নাউন আছে। সো আমি কিন্তু 3টা কিওয়ার্ড পেয়ে গেছি। এখন আমি কিওয়ার্ড গুলা দেখি কোথাও আছে কিনা, যেহেতু শেষের দিকে। এই যে এলউড পেয়ে গেছি, এই যে এলউড, এই যে আরএসপিও কই দেখলাম, এই যে আরএসপিও, এই যে আরএসপিও। এখন যখন আমি আরএসপিও পেলাম, এলউড পেলাম, তো আরএসপিও ছিল আমার এখানে। তো যেহেতু আরএসপিও এখানে আছে, আমার উপরের যে দুইটা প্রশ্ন, সেই দুইটা প্রশ্ন কিন্তু আমার আরো উপর থেকে আসবে। তো এখানে ফ্রিজিং, রেফ্রিজারেটর এরকম একটা কথা দেখছিলাম। আহ দেখি এখানে কোথাও আছে কিনা এরকম কোনো কথা। ওকে, আমি এখানে ওইরকম কোনো কথা দেখতেছি না। সো আমি এখন ওর পিছনে সময় নষ্ট করবো না, আমি যেগুলা পাইছি সেগুলো নিয়ে আগে কাজ শুরু করবো। সো আমার প্রথম প্রশ্নটা কি ছিল? As one of its criteria for certification of the RSPO insists that, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রথমে কি লেখা আছে, no more than 2 words। সো এখানে কিন্তু একটা ওয়ার্ড না, দুইটা ওয়ার্ডও আপনি নিতে পারবেন। The RSPO insists that growers check something on a routine basis. Growers should check something, কিছু একটা তাদেরকে চেক করতে হবে রুটিন বেসিসে। সো আমি এখান থেকে আরএসপিও দেখলাম, palm grower interested parties procedure in order to that insist দেখেন, no virgin forest clearing, transparency, regular assessment of carbon stock, রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টক। এখন দেখেন, রেগুলার অ্যাসেসমেন্টের সাথে আমি এখানে একটা সিনোনিম দেখছিলাম, অন রুটিন বেসিস। অন রুটিন বেসিস কিন্তু রেগুলার অ্যাসেসমেন্টের সিনোনিম। সো তারা হচ্ছে রেগুলার বেসিসে কি করতে বলছে, গ্রোয়ার্স চেক সামথিং অন রুটিন বেসিস, বা রেগুলার বেসিসে আমাকে চেক করতে বলছে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস। সো অ্যান্সার আমার the RSPO insists that growers check carbon stocks on a routine basis. So আমি রুটিন বেসিস, এটার অ্যান্সার হয়ে গেছে। দেন এলউড আছে। সো এলউড এর আগে আমি এখানে দেখি, তাহলে এই প্রশ্নটা যেহেতু আমি এইটা এখান থেকে পাইছি, তো আমার আগের প্রশ্নটা অবশ্যই এর উপরে কোনো একটা জায়গা থেকে আসবে। এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো আমি আগে প্রশ্নটা পড়ি। The something is the best known of the animals suffering habitat loss as a result of spread of palm oil plantation। দেখেন, fill in the blanks এ আপনাকে গ্যাপের মধ্যে কি বসতে পারে এইটার একটা প্রেডিকশন করে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন, দ্য সামথিং ইজ দ্য বেস্ট নোন অফ দ্য এনিমালস। দ্য সামথিং, কোন একটা এনিমালের নাম হবে, কোন একটা এনিমালের নাম যেটা সব থেকে বেশি সাফার করতেছে পাম অয়েল প্ল্যান্টেশন বেশি বাড়ার জন্য। ওকে ফাইন, একটা এনিমালের নাম, আমি যদি এইটা বুঝতে পারি যেখানে একটা এনিমালের নাম বসবে, তাহলে কিন্তু আমার স্ক্যান করা ইজি হয়ে যাবে। যে ওকে ফাইন, এনিমালের নাম খুঁজতে হবে, তাহলে আমি দেখি এনিমালের নাম কোথায় আছে, কোন এনিমালের নাম চোখে পড়ে কিনা দেখি। কোন একটা এনিমালের নাম, এখানে আমি কোনো এনিমালের নাম পাচ্ছি না। সো এখান থেকে হয়তো নাই। দেন উপরে দেখি এনিমালের নাম, নাই। এই যে এনিমালের নাম দেখেন, রাইনোস, এলিফ্যান্টস, টাইগার্স। সো আমি এনিমালের নাম এখানে দেখলাম। এখন আমাকে বলছে প্রশ্নটা কি, দ্য সামথিং ইজ দ্য বেস্ট নোন অফ দ্য এনিমালস, কোনটা সব থেকে বেশি সাফার করতেছে এতগুলো এনিমালের মধ্যে। তো দেখি, হ্যাবিটেট ডিস্ট্রাকশন, পাম অয়েল, এন্ডেঞ্জার্ড স্পিসিস, মোস্ট ফেমাসলি এটা। তো সব থেকে বেশি সাফার করতেছে দেখেন কে, মোস্ট ফেমাসলি, এই যে এটার নাম আমি উচ্চারণ করতে পারতেছি না, সুমাত্রান অরাঙ্গটাং সামথিং। সো এইটা দেখেন মোস্ট ফেমাসলি, আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি বলে দিছে endangered species, most famously the eta, but also rhinos have suffered from the unstoppable spread of palm oil plantation. So the something is the best known of the animals suffering habitat loss as the result of spread of oil. তাহলে এটা হচ্ছে ওরাঙ্গটাং। সো আমি এটাও পেয়ে গেলাম। তো দেখেন, আপনি যদি জিনিসটাকে এভাবে ক্যাচ করতে পারেন যেখানে একটা এনিমালের নাম হবে, আমি যদি এনিমালের নামটা ক্যাচ না করতে পারতাম, আমি কিন্তু স্টিল এখানেই খুঁজতাম, কারণ এখান থেকে আমি একটা অ্যান্সার পাইছি, আমার পরের অ্যান্সারটা এখান থেকে আসার কথা। কিন্তু এখানে আমি কিন্তু কোথাও কোনো এনিমালের নাম দেখি নাই এখন পর্যন্ত, আমি কিন্তু এনিমালের নাম সার্চ করে গেছি, এনিমালের নাম পাই নাই। সো আমি কিন্তু এই প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি যে এখানে বিভিন্ন এনিমালের নাম দেওয়া আছে। ওকে ফাইন। তো এটাতে আমার সুবিধা কি হইলো, আমি এখন প্রথমটার জায়গাটাও
আইডেন্টিফাই করতে পারবো, কারণ আমি যেহেতু এইটা এখান থেকে পাইছি, প্রথমটার অ্যান্সার অবশ্যই তার উপর থেকে আসবে, কোথাও কোনো একটা জায়গা থেকে, এগুলার কোনো একটা জায়গা থেকে আসবে। সো ওইটা ফাইন্ড আউট করাও কিন্তু আমার জন্য ইজি হয়ে গেছে। দেন আমি প্রথমটা সলভ করি। ওয়ান অ্যাডভান্টেজ অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার ইজ দ্যাট ইট স্টেজ সামথিং ইভেন ওয়েন নট রেফ্রিজারেটেড। স্টেজ কিছু একটা ইভেন ওয়েন নট রেফ্রিজারেটেড। এখন আমি রেফ্রিজারেটর শব্দটা খুঁজি এখানে। So attractive for manufacturer, okay, primarily because its unique property remaining solid at room temperature. এই যে এইটা হচ্ছে আমার পয়েন্ট। সো কি বলছে, ফর ম্যানুফ্যাকচার as it even when not refrigerated, not refrigerated means room temperature, it stays solid, it stays solid even when not refrigerated, so it stays remaining solid. এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার তিনটা অ্যান্সার হয়ে গেছে, এন্ড একটা অ্যান্সার বাকি আছে, সেটা হচ্ছে Elwood and its researchers are looking into whether birds' nest fern could restore in areas where palm oil are grown. So দেখেন এখানে আমি দুইটা কিওয়ার্ড পেলাম, Elwood and his researchers and the bird's nest fern. সো আমি এই দুইটা, অবশ্যই আমি জায়গাটাও জানি কোথায়, কারণ আমি এখান থেকে একটা সলভ করছি। সো অবশ্যই এটা শেষের থেকে আসবে। সো কি কথাবার্তা হয়েছে বার্ডস নেস্ট নিয়ে? New research at Elliot's lab hints at one plant which might make all difference. The bird's nest grows on trees, not for in native tropical regions. Eastern species vital. Okay. Elliot believes that reintroducing birds' nests into oil palm plantation could potentially allow these areas to recover their biodiversity. Okay, fine. তো আমার এখানে কি বলছে? Are looking into whether the bird's nest fern could restore. রিস্টোর মানে কি? রিকভার করা। এখন রিকভারির সাথে আমি এখানে একটা ওয়ার্ড দেখলাম মাত্র, could potentially allow this to recover, রিকভার বা রিইন্ট্রোডিউস। রিকভারের এখানে কি সিনোনিম ছিল? রিস্টোর। রিস্টোর কিন্তু রিকভারের সিনোনিম। এই জিনিসগুলো কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। বেসিক কিছু ওয়ার্ড তারা সিনোনিমাসলি ব্যবহার করে। তো কুড রিস্টোর আমার এখানে ক্লিয়ারলি লেখা আছে রিকভার। সো আমি এটা নিয়ে কথা বললাম, allow these areas to recover their biodiversity, অথবা could restore biodiversity in areas where palm trees are grown. So আমার এই চারটা শেষ, and I hope আমি বুঝাইতে পারছি যে কিভাবে fill in the blanks সলভ করবেন and একটা প্যাসেজকে কোন অ্যাপ্রোচে আগাবেন। দেন সেকেন্ড যেটা, এখানে দেখেন এমসিকিউ আছে। সো আমি আগে এমসিকিউ সলভ করব না, কারণ এমসিকিউ সব থেকে টাইম কনজিউমিং জিনিস আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে মোস্টলি। মানে আপনি যখন এমসিকিউ সলভ করতে যাবেন, এমসিকিউ আপনাকে পুরা প্যাসেজই পড়া লাগে, এন্ড শুধু পড়া লাগে না, অ্যান্সার গুলা এত কনফিউজিং হয়, মানে অপশনস গুলা খুবই কাছাকাছি থাকে। তো এই জন্য এমসিকিউটা আমি সবার শেষে করি সবসময়। ইফ আই হ্যাভ টাইম দেন আই উইল সলভ দ্য এমসিকিউস। সো আমার নেক্সট কাজ হচ্ছে এটা সলভ করা। ওকে, ফাইন। তো এটা আমি এখন কিভাবে সলভ করব? আমি প্রথমে প্যাসেজ দেখতে যাব না, আমি সবগুলা পড়বো। Examples of a range of potential and environmental advantages. Advantage নিয়ে কথা আছে, examples দেখেন এখানে কি বলছে, examples, একের অধিক examples আছে যে environmentally palm oil কি কি অ্যাডভান্টেজ দিচ্ছে, তার কতগুলো অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে। Description of an organization which controls the environmental impact of palm oil production. একটা অর্গানাইজেশনের কথা, এটা কিন্তু আমি শিওর না, বাট মোস্ট প্রবাবলি এটা হচ্ছে, এটা হবে, কারণ আমি কিন্তু দেখছি যে আরএসপিও কি করতেছে। আরএসপিও হচ্ছে ট্রান্সপারেন্সি রেগুলার অ্যাসেসমেন্ট, মানে কিছু রেকমেন্ডেশনস আছে বা তাদের কিছু গাইডলাইন্স আছে। তো আমি কিন্তু সেম জিনিসটা এখানে দেখলাম, ডেসক্রিপশন অফ অ্যান অর্গানাইজেশন হুইচ কন্ট্রোলস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ পাম অয়েল প্রোডাকশন। সো মোস্ট প্রবাবলি এটা নাম্বার 8 হবে। আমি এমনি লিখে রাখতেছি, পরে আমি ক্রস চেক করব। এখন দেখেন, আমি প্রথমে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সলভ করছি, আমি যেই তিনটা প্যাসেজ থেকে বা চারটা প্যাসেজ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সলভ করছি, কিন্তু ওই প্যাসেজগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে গেছে যে অ্যাকচুয়ালি প্যাসেজগুলো কি নিয়ে কথা বলছিল। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করতেছেন, আপনার ওই প্যাসেজ নিয়ে যখন একটা আইডিয়া হয়ে যাচ্ছে, তখন আপনার এই জিনিসগুলো সলভ করা ইজি হয়ে যাবে। যেমন দেখি এক্সাম্পলস দেয়া আছে, এক্সাম্পলস অফ দ্য ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ অফ palm oil, reference to a particular species which could benefit the ecosystem of palm oil plantation.
এইটাও আমি কিন্তু পাইছি আমার কাছে মনে হয়। পার্টিকুলার স্পিসিস, ওকে ফাইন, এখানে স্পিসিস বলে নাই, বার্ডস নেট ফার্ন না কি জানি একটা বলছে, বার্ডস নেস্ট ফার্ন, এটা কোনো স্পিসিস না মোস্ট প্রবাবলি। লেটস সি figures. Okay, figures illustrating the rapid expansion of palm oil industry. Figures means একটা নাম্বার। সো ফিগার্স যদি এরকম থাকে বা নাম্বারস যদি এরকম থাকে, আপনি একটা নাম্বার সার্চ করেন যে পুরো প্যাসেজের মধ্যে একটা নাম্বার পেয়েছে, এই যেখানে নাম্বার আছে, এন্ড আর কোথাও নাম্বার আছে কিনা, এই প্যাসেজে নাম্বার আছে, এন্ড ফিগার, এই যে এখানে দেখেন নাম্বার আছে। ওকে ফাইন, এখন আমি ক্রস চেক করব একবার, ক্রস চেক করে আমি অ্যান্সার পেয়ে যাব। যেমন দেখি এখানে কি বলছে, মেনি ফার্মার্স হ্যাভ সিজড অপরচুনিটি, গ্লোবাল ল্যান্ড এরিয়া রিপোর্টেড টু গ্রোয়িং ট্রিজ ফ্রম এত মিলিয়ন টু এত মিলিয়ন, 10% of total, তারপরে around 10% produced every single year, a figure looking likely double or triple in the middle century. এখানে দেখেন কি বলছে, ফিগার ইলাস্ট্রেটিং র্যাপিড এক্সটেনশন, এখানে কিন্তু দেখেন র্যাপিড এক্সটেনশন ক্লিয়ারলি বলছে ডাবল অর ট্রিপল। সো প্রথমে আমি কি করছি, ফিগারের সাথে জিনিসটাকে রিলেট করার চেষ্টা করছি। ফিগার মানে কি, নাম্বার। সো নাম্বার কই আছে, এই দুইটা জায়গায় নাম্বার আছে, আমি এটা পড়ে আমি অ্যান্সার পেয়ে গেছি যে নাম্বার এটা। সো আমি এখন 100% শিওর যে এটা হচ্ছে বি নাম্বার। An economic justification for not opposing the palm oil industry. Economic justification for not opposing the palm oil industry নিয়ে কোনো অপোজিশনে যাওয়ার জন্য ইকোনমিক জাস্টিফিকেশন আছে যে না পাম অয়েল ইন্ডাস্ট্রি থাকুক, এরকম একটা কথা। এক্সাম্পলস অফ ক্রিচার্স ব্যাডলি এফেক্টেড, এটা কিন্তু আমরা নিজেরাই সলভ করছি একটু আগে। এক্সাম্পলস অফ ক্রিচার্স, অনেকগুলা ক্রিচারের নাম ছিল, রাইনো ছিল, ওরাঙ্গোটাং ছিল। সো আমি এখন চোখ বন্ধ করে বলে দিতে পারি এইটা ওইটা, এই যে সি নাম্বার। সো আমি এটা সি নাম্বার বলে দিতে পারি। দেখেন আমার তিনটা শেষ, তিনটা শেষ না, আমি দুইটাই শেষ ধরলাম, বাট এখন আমি মোটামুটি শিওর যে এটা এইচই হবে স্টিল। তো যেই দুইটা শেষ, এখানে দেখেন এখানে কিন্তু কোথাও লেখা নাই যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, মানে একটা থেকে একটাই আসবে। তো যে দুইটা শেষ সেই দুইটা আগে কাটি, আমার সি শেষ, বি শেষ, দুইটা আমার আসবে না। সো জিনিসটা দেখেন আমি কত সহজে অ্যাটলিস্ট অনেকগুলো অ্যান্সার বের করে ফেলছি। দেন আমার কাজ হচ্ছে যেগুলা হয়ে গেছে সেগুলো আগে সরায় রাখি। ইকোনমিক জাস্টিফিকেশন আছে, এক্সাম্পলস অফ পটেনশিয়াল অ্যাডভান্টেজেস আছে, অর্গানাইজেশন, আমার কাছে মনে হয় অর্গানাইজেশন ওইটাই হবে, আরএসপিও, আর কোথাও আমি কোনো অর্গানাইজেশনের নাম দেখি না এখন পর্যন্ত। এখানে বিজ্ঞানীর নাম দেয়া আছে, অর্গানাইজেশন আর কোথাও আছে না, আর কোথাও অর্গানাইজেশন নাই। সো এটা হচ্ছে জি, জি এইচ না সরি জি নাম্বারটা, আরএসপিও। সো এইটা মোস্ট প্রবাবলি জি নাম্বারটা হবে। and particular species which could benefit the ecosystem of palm oil plantation. এইটাও আমি এখন মোটামুটি শিওর যে এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি এইটাই হবে, বাট স্টিল আমি আগে বাকিগুলা দেখে আসি। অ্যাডভান্টেজেস, সো দ্বিতীয় কাজ আমি যেটা করব, দেখেন আমি প্রথমে আমার যেহেতু আগে থেকে একটা আইডিয়া আছে তার উপর বেস করে আমি একটা দুইটা অ্যান্সার পেয়ে গেছি। নেক্সট আমার কাজ হচ্ছে সহজ বা ছোট যে প্যাসেজ গুলা আছে সেই প্যাসেজ গুলাকে টার্গেট করা। যেমন এটা একটা ছোট প্যাসেজ, দেন এটা একটা ছোট প্যাসেজ, দেন এটাও কাইন্ড অফ ছোট বলা যায়, বাট মানে আপনি অর্ডার করবেন, আপনি সবগুলা লাইন বাই লাইন পড়ে আসবেন, আপনি অর্ডার করবেন কোনটা ছোট কোনটা বড়। যেমন আমি যদি এখন দেখি, আমি এ নাম্বারটা আগে পড়বো কেন, কারণ তাহলে আমার প্রথম প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, আর আমার আগে থেকে একটা আইডিয়া ছিল। তাহলে আমি মোস্ট কনজিউম ভেজিটেবল অয়েল সোপ ইন দ্য মর্নিং, অ্যাট্রাকটিভ, তারপরে লং টার্ম প্রিজার্ভেশন অ্যালাউইং প্যাকেজ ফুড বেস্ট বিফোর, ওকে ফাইন, এরকম কথাবার্তা আছে। এটা দেখি কি বলছে, বয়কট মুভমেন্ট। আচ্ছা, বয়কট মুভমেন্ট বা অপোজিং পাম, এখানে একটা দেখছিলাম বয়কট, নট অপোজিং পাম অয়েল ইন্ডাস্ট্রি। অপোজিং মানেই কিন্তু বয়কট করা। সো এইটা নিয়ে কথা বলার একটা চান্স আছে, দেখি কোনো জাস্টিফিকেশন করছে কিনা। ইন লিফটিং মেনি মিলিয়ন পিপল ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, এই যে দেখেন এখানে কিন্তু জাস্টিফাই করে দিছে, the vital role palm oil plays in lifting many millions of people in the developing world out of poverty. So এটা হচ্ছে poverty থেকে মানুষজনকে বাইর করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে। যেমন দেখেন ডেভেলপড কান্ট্রিতে কিন্তু সয়াবিন তেলও বিক্রি হয় না, এখানে লিটারালি সয়াবিন তেল পাওয়া যায় না। এখানে ইদার আপনি সানফ্লাওয়ার অয়েল খাবেন, আর নাইলে কর্ন অয়েল খাবেন, নাইলে অলিভ অয়েল খাবেন, যেগুলা শরীরের ক্ষতি করে সেগুলার কোনো কিছু আপনি ডেভেলপড কান্ট্রিতে পাবেন না। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য, ডেভেলপিং কান্ট্রির জন্য। যেমন বাংলাদেশে পাম অয়েলই খাই, আপনার দোকানে যাই বানায় সব পাম অয়েল দিয়ে ভাজে, তো জিনিসটা এরকম। সো এখানে কিন্তু জাস্টিফিকেশন করে দিছে যে
বয়কট মুভমেন্ট হ্যাজ বিন দি আর্গুমেন্ট। ওই বয়কট মুভমেন্টের সাথে আর্গুমেন্ট কি, যে এটা ডেভেলপিং কান্ট্রিকে হেল্প করে। তো এটা আপনি আর একটু ভিতরে স্ক্যান করে দেখতে পারেন, আমি 100% শিওর যে এটা ওইটাই হবে। সো আমি এটাও পেয়ে গেলাম। রেফারেন্স পার্টিকুলার ইকোসিস্টেম, না 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 সরি, ইকোনমিক জাস্টিফিকেশন। তো ইকোনমিক জাস্টিফিকেশন আমার হয়ে গেল, এটা হচ্ছে ই নাম্বার। দেন এফ নাম্বারটা সব থেকে বড়, আমি এটা সবার শেষে পড়বো। এইচ নাম্বারে আমি একটা স্পিসিসের নাম দেখছিলাম, আমার কিন্তু মনে হচ্ছে স্পিসিস ওইটাই হবে, যে রিইন্ট্রোডিউসিং দ্য বার্ডস নেস্ট ফার্ন। ফার্ন কিন্তু একটা স্পিসিস বা একটা প্ল্যান্ট। সো আমার কাছে মনে হচ্ছে এটা ওইটাই হবে। বার্ডস নেস্ট, এই যে পার্টিকুলার স্পিসিস, পার্টিকুলার স্পিসিস, একটা স্পিসিসের কথা বলছে। ওখানেও কিন্তু জাস্ট স্পেসিফিক্যালি একটা স্পিসিসের কথাই বলছে, দা বার্ডস নেস্ট ফার্ন, একটা স্পিসিস। সো আমি এখন মোটামুটি 90% শিওর যে এইটা ওইটাই হবে, এইচ। এক্সাম্পলস অফ ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ অফ পাম অয়েল। এখন ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ মানে কি? পৃথিবীর সব জায়গায় কম বেশি ব্যবহার করা হয়। এখন ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ, আচ্ছা প্রথমে দেখছিলাম, এই যে যেমন দেখেন যে এইটা হচ্ছে প্রিজার্ভেশনে ব্যবহার করা যায়। দেন in the world, most consumed vegetable oil in the world, certainly soap we wash in the morning, sandwich। widespread global use বলতে কিন্তু সবকিছুতে ব্যবহার করতেছে, এই কথাটা বুঝাইছে। আবার দেখি অন্য কোথাও আছে কিনা। try to boycott palm oil entirely, এখানে বয়কট নিয়ে কথাবার্তা বলছে। ডাইনামিক স্টোরি, কমপ্লেক্সিটি, আর্গুমেন্ট, ক্লোজার টু ট্রুথ, কি কি জানি বলছে। ওকে ফাইন। এক্সাম্পলস অফ রেঞ্জ অফ অ্যাডভান্টেজেস, আমি কিন্তু এখন অ্যাডভান্টেজেস গুলা দেখি নাই, অ্যাডভান্টেজেস কোথায় থাকতে পারে, রেঞ্জ অফ অ্যাডভান্টেজেস। সো অ্যাডভান্টেজেস দেখি, অ্যাটলিস্ট ফোর, ডিফরেস্টেশন আর্গুমেন্ট ইজ এন স্ট্রেট ফরওয়ার্ড, অ্যাডভান্টেজ কোথাও আছে কিনা। এই যে potentially also an ecological benefit, advantage, benefit, advantage, it replacing the amount of carbon they capture from the atmosphere and stored within the plant, the more carbon। যেমন দেখেন এখানে কিন্তু সব অ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা হচ্ছে। বেনিফিট, 10 times more palm oil can be produced from a patch of land than any competing oil, then 10 times more land would needed to clear in order to produce same volume of competitor। এখানে কিন্তু অ্যাডভান্টেজের কথা বলতেছে, যে অল্প জায়গায় অনেক বেশি পাম অয়েল প্রেজেন্ট করা বা প্রডিউস করা পসিবল, এটা একটা অ্যাডভান্টেজ। এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ, এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ কেন বললাম, এই যে দেখেন এই লাস্টের লাইনটা, যে যদি আমার 10 গুণ বেশি তেল প্রডিউস করা লাগতো, আমার 10 গুণ বেশি ল্যান্ড কাটা লাগতো বা গাছ কাটা লাগতো, ল্যান্ড পরিষ্কার করা লাগতো। তো এটা কিন্তু এনভায়রনমেন্টালি একটা পজিটিভ জিনিস ক্রিয়েট করতেছে। কার্বন এমিশন নিয়ে দেখেন, দ্য রিয়েল ইস্যু ডিপেন্ডস অন হোয়াট oil palm trees are replacing. Crops vary in the degree to which they sequence carbon, the amount of carbon they capture from the atmosphere and store। বেশি কথা বলার দরকার নাই অ্যাকচুয়ালি, আমার দেখেন অপশন অলরেডি কমে আসছে। আমার জি নাম্বারও মোটামুটি আমি শিওর যে আমার আরএসপিওই হচ্ছে সেই অর্গানাইজেশন। সো আমার এখান থেকে মোটামুটি আমি বুঝে গেছি যে এফ নাম্বারে বেনিফিটস পজিটিভিটি নিয়ে কথা বলছে, কারণ আমি কিন্তু এখানেও পজিটিভিটি দেখি নাই, এখানেও পজিটিভিটি দেখি নাই। এখানে পজিটিভিটি বলতে এখানে কিন্তু ইউসেজ আছে, যে আপনি কই কই ইউজ করতেছেন। এনভায়রনমেন্টাল পজিটিভিটি কিন্তু কোথাও নাই, জাস্ট এখানেই আছে, যে আপনি 10 গুণ কম জায়গা কাটতেছেন বা ইউজ করতেছেন। সো আমি এটা মোটামুটি শিওর বলতে পারি যে ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ, না সরি, এটা এটা হচ্ছে আমার এফ নাম্বার। ওকে ফাইন। এখন আমার আছেই বাকি একটা অপশন, আছে দুইটা। এক্সাম্পল ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ, এখন দেখি এটাতে গ্লোবাল ইউজ না থাকলে আমার এ নাম্বারই আনসার, কারণ ওখানে কিছু ইউজের কথা বলছে। palm oil is replacing rainforest, গ্লোবাল ডাইভার্সিটি, তারপরে দ্যাট ইজ আ প্রবলেম। দেখেন এখানে কিন্তু প্রবলেম নিয়ে কথা বলছে, অ্যাডভান্টেজের কথা বলে নাই। এই যে ইটস ইজি টু সে দ্যাট পাম অয়েল ইজ দ্য এনিমি, এখানে দেখেন পাম অয়েলকে নেগেটিভ কথাবার্তা বলছে। সো আমার এখানেই কিছু ব্যবহার ছিল, সো এইটাই আমার অ্যান্সার। এই জন্যই দেখেন আমি যখন এলিমিনেট করতে করতে একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমার কিন্তু অপশন আছে দুইটা, আমার অ্যান্সার দিতে হবে একটা, আমার কিন্তু অ্যান্সার পাওয়া খুবই সহজ হয়ে গেছে। আমার যেহেতু ওইটা মিলতেছে না, সো আমি যেহেতু কিছু দেখছি মিল, সো আমার অ্যান্সার হচ্ছে এটা। তো আমার এই 7টাও হয়ে গেল ভালোভাবে, অ্যান্ড এই 4টাও হয়ে গেল, 11টা শেষ। এখন বাকি আছে মাঝের দুইটা। এখন বলছে কি দেখেন,
Which two statements are made about the round table on sustainable palm oil? Okay, two statement RSPO নিয়ে বলা হয়েছে about RSPO. Two statement are made about RSPO. তো RSPO হচ্ছে কি করছে দেখি এখানে কি বলছে. Its membership has grown steadily over the. It demands that certified producers be open and honest about their practice. It took several years to establish its set of criteria. Its regulation regarding sustainability are stricter than governing other industries. It has formed at the request of environmentalists concerned about the loss of virgin forests. Okay. So statements are made about RSPO. RSPO প্যারাটা কই ছিল এই যে এখানে. Industry is regulated RSPO, palm growers and other interested parties. An agreement has gradually been reached over the past decades or so regarding standards and producers of palm oil have to meet in order for their product to be regarded as officially sustainable. Okay, কি করতে হবে? No virgin forest insists upon no virgin forest clearing, transparency, regular assessment. Only once their requirements are fulfilled in the oil allowed to be sold certified. Okay, অনেক কথাবার্তা বলছে. Now certifies around at tons of eventually roughly at the percent of the world's palm oil production. Okay, fine. So membership has grown steadily over the last decade. এটা কিন্তু বলে নাই কোথাও মেম্বারশিপের সংখ্যা বাড়ছে, এটা বাদ. এখানে এলিমিনেশন প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট. It demands the certified producers to be open and honest about their practices. এরকম কথা কি বলছে কোথাও? Has been reached regarding তারপরে no virgin forest only once the requirements are fully satisfied or sold. ঠিক আছে, তো অনেস্টি নিয়ে কথা আসে নাই, এটা না হওয়ার চান্স আছে. It took several years to establish its sets. হ্যাঁ, এই যে দেখেন, it took decade or so. এখানে কই জানি decade দেখলাম. Over the past decade or so an agreement has gradually been reached. মানে ধীরে ধীরে, gradually শব্দটা কিন্তু ব্যবহার করছে, ধীরে ধীরে একটা সময় নিয়ে তারা এগ্রিমেন্টে আসছে স্ট্যান্ডার্ড নিয়ে. তো আমি এটা পেয়ে গেলাম, several years to, এটা হচ্ছে আমার একটা অ্যান্সার. And it was formed at the request of environmentalists concerned about the loss of virgin forest. এখানে কিন্তু এনভায়রনমেন্টালিস্ট কি আপনাকে কোনো রিকোয়েস্ট করছে? কোথাও এনভায়রনমেন্টালিস্টের রিকোয়েস্ট দেখছেন ভার্জিন ফরেস্টের উপরে? নাই কিন্তু. সো এটাও আমার হচ্ছে না. এখন আমার অ্যান্সারই আছে দুইটার মধ্যে যে কোনো একটা. দ্য রেগুলেশন রিগার্ডিং সাস্টেনেবিলিটি ইজ স্ট্রিক্টার দ্যান গভর্নিং আদার ইন্ডাস্ট্রিজ. স্ট্রিক্টার কিনা এখানে, স্ট্রিক্টার কি কোথাও কম্পেয়ার করে বলছে যে এটার সাথে ওইটা কম্পেয়ারিং স্ট্রিক্টার in order to the RSPO কোথাও কি কোনো কম্পারিজন আসছে? এরা এগ্রিমেন্ট এটা হলো no virgin forest, transparency, regular assessment of among the criteria only once the requirement are fully satisfied is the oil allowed to sold, and recent figures shows that. এখানে আমার কোনো কম্পারিজনের কথা কিন্তু আসে না. স্ট্রিক্টার দেন আদার গভর্নিং ইন্ডাস্ট্রিজ, অন্য কোনো আদার গভর্নিং ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করে নাই. সো আমার বি নাম্বারটাই মনে হচ্ছে অ্যান্সার, যেহেতু আমার সবগুলো এলিমিনেট করে বি নাম্বারটাই রয়ে গেছে. আমি নিজেও শিওর না. সো দেখেন আমি কোন অ্যাপ্রোচে জিনিসগুলোকে সলভ করলাম. আই হোপ আমি মোটামুটি ক্লিয়ার করতে পারছি যে রিডিংটা আপনি কিভাবে সলভ করবেন বা কোন অ্যাপ্রোচে সলভ করবেন. আচ্ছা, আমি এটা একটু শিওর হয়নি, আমি অ্যান্সার শিটটা একটু দেখি. বিআরসি টেস্ট 3 বিআরসি. সো দেখেন আমি কিন্তু বি নাম্বার একবার এলিমিনেট করতে গেছিলাম, বাট করি নাই কেন? কারণ ওইটা আমার কাছে মনে হচ্ছিল 50-50 হইতেও পারে, নাও হইতে পারে, মানে ওই রিলেটেড আমি কোনো কিছু পাই নাই ওইভাবে ভালো মতো. বাট ওইটা আবার ফালায়ও দিতে পারতেছিলাম না চাইলেই. সো দ্যাটস ওয়াই আমি ওইটা রেখে দিছিলাম. বাকিগুলাতে আমি 100% শিওর ছিলাম যে এগুলো হচ্ছেই না, যেহেতু এলিমিনেটেড হয়েই গেছে. সো আমার অপশন একটাই বাকি থাকে, সেটা হচ্ছে বি. আমার বি অ্যান্সার. তো এলিমিনেশন প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন সবাই. অ্যান্ড লেটার আমরা লিসনিং নিয়ে একটু কথা বলি. আই হোপ রিডিংটা মোটামুটি ক্লিয়ার করতে পারছি যতটুকু দেখাইতে চাইছিলাম. ওকে, লিসনিং এ যেটা মেইনলি আমরা ফেস করি প্রবলেম, সেটা হচ্ছে পার্ট 4-এ অথবা পার্ট 2-তে, পার্ট 3-তে. আমার মনে হয় না পার্ট 1-এ ওইভাবে কেউ প্রবলেম ফেস করে. তো আমি মেইনলি এইটা নিয়ে কথা বলি, বক্সটা নিয়েই কথা বলি. আমি জাস্ট আপনাদেরকে অ্যাপ্রোচটা বুঝাই দিই যে এই জিনিসটা কিভাবে আমি সলভ করতাম. তো আপনাকে যখন টাইমটা অ্যালাউ করা হয় যে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 60x20, আমরা যেটা করি, আমরা এগুলাও দেখি যে কি কি লেখা আছে, এগুলাও দেখি. বাট আমি যেটা করি, আমি শুধুই এগুলা দেখি.
আমি এগুলা দেখতেই যাই না, মানে এগুলা দেখার জন্য প্রচুর টাইম আমার পরে পড়ে আছে। এন্ড ওইটা সিকুয়েন্সিয়ালি বলে, স্প্যানিশের পরে মিউজিক নিয়েই কথা বলবে, মিউজিকের পরে পেইন্টিং নিয়েই কথা বলবে, আর মাঝখানে একটা খুব ভালো একটা গ্যাপ দেয় যে বোঝা যায় যে স্প্যানিশের পরে মিউজিক আসবে, স্প্যানিশের কথা বলা শেষ। তো এই জন্য আমি কখনো এইদিকে আর খেয়াল করি না। আমি জাস্ট যখন আমাকে টাইমটা অ্যালাউ করে পড়ার জন্য, আমি জাস্ট এই জিনিসটাই পড়ি, আর কিছুই দেখি। লিমিটেড অ্যাভেইলেবিলিটি, নো লঙ্গার অ্যাভেইলেবল, নেগেটিভ কোনো কিছু, ওভার 8 অনলি, 8 বছরের বেশি পোলাপাইনের জন্য, রিকোয়ার হেল্প ফ্রম প্যারেন্টস, রিকোয়ার হেল্প প্যারেন্টস, প্যারেন্টস এর হেল্প প্রয়োজন, ইনভলভ অ্যাডিশনাল ফি, ফি নিয়ে কথাবার্তা হবে, নিউ অ্যাক্টিভিটি, নিউ অ্যাক্টিভিটি নতুন জিনিসপত্র নিয়ে কথাবার্তা হবে, রিকোয়েস্টেড বাই চিলড্রেন, রিকোয়েস্ট নিয়ে কথাবার্তা হবে, রিকোয়েস্টেড চিলড্রেন, ওকে ফাইন। এখন দেখেন, আপনার যদি একটা কথা বলা হয়, আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে, সে যখন অনেকগুলা কথা বলে, আপনাকে কিন্তু কনফিউজ করার জন্য সে অনেকগুলা কথা বলে, আমরা যেটা ভুল করি, আমরা কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলাকে খেয়াল করি না। আমি আপনাকে বললাম যে আমার আমি ভাত খাবো না কারণ আমার পেট ভরা, এটা যায় না আসলে। যেমন হচ্ছে বলা যেতে পারে যে আহ আমি আইএলটিএস দিব না কিন্তু আমি বিদেশ যাব, কন্ট্রাস্টিং ওয়ার্ড। যদি আপনার প্রশ্নটা এরকম থাকে যে কেমন বুঝে জিনিসটা এমন ভাবে বলা যেতে পারে, মনে করেন স্প্যানিশ নিয়ে কথা হচ্ছে, স্প্যানিশ নিয়ে কথা হওয়ার সময় সে আপনাকে বললো যে স্প্যানিশের অনেক লিমিটেড অ্যাভেইলেবিলিটি আছে, কিন্তু আমরা নতুন করে লিমিটেড অ্যাভেইলেবিলিটি মানে আমরা নতুন করে আরো কিছু স্প্যানিশ টিচার আনতেছি। যদি আমি এভাবে বলি জিনিসটা, মনে করেন স্প্যানিশ নিয়ে কথা হচ্ছে, যে লিমিটেড অ্যাভেইলেবিলিটি আছে কিন্তু আমরা নতুন করে স্প্যানিশ কিছু টিচার আনতেছি, আর এটা শুধুমাত্রই 8 বছরের বেশি বাচ্চাদের জন্য প্রযোজ্য, এরকম আমি একটা কথা বললাম। অ্যান্সার কোনটা হবে বলেন তো? অ্যান্সার কিন্তু হবে 8 বছরের বেশি বাচ্চার জন্য প্রযোজ্য। কারণ আমি কিন্তু প্রথমে বলছি যে লিমিটেড অ্যাভেইলেবিলিটি, পরিমাণ কম, বাট আমরা নতুন টিচার আনতেছি, এন্ড এটা শুধুমাত্র 8 বছরের বেশি বাচ্চাদের জন্য। সো আলটিমেটলি আমি কিন্তু ওখানে জিনিসটাকে কন্ট্রাস্ট করে ফেলছি। আমি প্রথমে বলছি বাট, অলদো, হাউএভার, এগুলা দিয়ে আমি কথাটাকে উল্টায় দিচ্ছি, না আমরা নতুন টিচার আনতেছি, বাট জিনিসটা হচ্ছে কাদের জন্য? 8 বছরের বেশি বাচ্চাদের জন্য। তো আপনারা যদি এই জিনিসটুকু মোটামুটি মাথার মধ্যে খেলাইতে পারেন বা ক্যাচ করাইতে পারেন বা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আই হোপ আপনার লিসনিং অ্যাটলিস্ট বক্স গুলো আপনি খুব ভালো। আমি যদি দেখি, আমি আপনাদেরকে একটা জাস্ট এইটারই এক্সাম্পল দিয়ে দিই। এটা 17 টেস্ট, টেস্ট 3, ওকে ফাইন, আমি এটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিই। All the gaps That's right. And you'll have a team working under you. involved, but children যেমন দেখেন আমি এটাই সলভ করি। সো আমি প্রথমে এগুলা দেখছি, লিমিটেড Now listen and answer questions 16 to 20. So now let me tell you about some of the activities that your child can do during the after-school sessions. As well as being able to use the playground equipment, computers, and the library, there is usually at least one special activity that children can do each day. For example, Spanish. We have a specialist teacher coming in every Thursday to give a basic introduction to the language through games and songs. She does 2 sessions, one for the over 8s and one for the younger children. This is the only activity which we have to make an extra charge for, but it's well worth it. ডিরেক্টলি কিন্তু বলছে এক্সট্রা চার্জ, অ্যাডিশনাল ফি। আমি এই জন্যই আমি এই জিনিসগুলোকে মার্ক করে যাই, অ্যাডিশনাল ফি, এক্সট্রা চার্জ, আমার বলে দিছে, আমার অ্যান্সার এই নাম্বার শেষ। Once a week, the children have the opportunity to do some music. ওকে, মিউজিক। We're very lucky that one of our staff is a member of a folk band. On Mondays, she teaches singing and percussion to groups of children. We do rely on parental support for this, so if any of you sing or We do rely on parental support, so parental, parents, D নাম্বার অ্যান্সার। খুবই মানে ক্লিয়ার করে বলতেছে আপনাকে যে আমি কি বলতে চাচ্ছি বা কি বুঝাইতে চাচ্ছি। তো আপনি যদি এই মেইন জিনিসগুলোকে ফোকাস করে রাখতে পারেন যে কি নিয়ে কথা হবে আসলে, আমার কিন্তু অ্যান্সার এমনিই পাওয়া যায়। play an instrument and would be prepared to help out at these sessions, we'd be delighted. Painting continues to be one of the most popular activities. To begin with, we weren't keen on offering this because of the extra mess involved,
But children kept asking if they could do some art. Children kept asking, but children requested by children's. Answer G number. Clearly, জিনিসগুলা মেনশন করে দিচ্ছে। And so we finally gave in. Art is great for helping the children to relax after working hard at school all day. Yoga is something that we've been meaning to introduce for some time, but haven't been able to find anyone available to teach it. Until now, that is. So we'll see how this goes. Hopefully, children কি বললো যোগা নিয়ে? যোগা আমরা অনেকদিন থেকে ট্রাই করতেছি, বাট আমরা টিচার পাইতেছিলাম না আনটিল নাও। মানে এখন তারা টিচার পেয়ে গেছে, সো দিস ইজ আ নিউ অ্যাক্টিভিটি। will benefit in all sorts of ways from this. Cooking is another popular activity. They make a different sort of cake or pizza or bread each week. Although the younger children love doing it, we found that the mess was just too much. So we've decided to restrict this to the over 8s, as they are better able to clean up after themselves. Over 8s only. See, শেষ। সো দেখেন আমি জাস্ট কোন জিনিসের উপর ফোকাস করছি, বড় বড় ওয়ার্ড বা মেইন কিওয়ার্ড যেগুলো সেগুলোর উপর আমি ফোকাস করছি। কিওয়ার্ড বুঝতে পারলে আমি শুনেই বুঝতে পারবো যে আমার অ্যান্সার কোন দিকে যাচ্ছে। সো আই হোপ মোটামুটি আমি ক্লিয়ার করতে পারছি যতটুকু নিয়ে কথা বলতে চাইছিলাম। ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ, বলার কিছু নাই। যারা যুক্ত আছেন বা দেখবেন হয়তো আমরা আমাদের পেজে এবং চ্যানেলে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, যারা দেখছেন বা দেখবেন, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের পেজের কমেন্টে করে রাখতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের চার্জের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আরেকটা ঘোষণা হচ্ছে যে আমাদের বিসি লার্নিং এর আরেকটি ক্রাশ কোর্স শুরু হচ্ছে এই মাসের, অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ থেকে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমির স্যারকে। এই শীতের মধ্যে বোঝা যাচ্ছে যে অনেক শীত, আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা স্যারকে আরো সামনে ভবিষ্যতে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করবো স্যার। কি ভাই? আসসালামু আলাইকুম।